ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ৯২,০০০ কোটি টাকা সরাতে নীরবে রাখেন ভূমিকা। বিদেশে অর্থ পাচারের সংশ্লিষ্টতা পাওয়ায় এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গুগল, ইউটিউব, ফেসবুকের স্থানীয় কন্টেন্ট এখনও নিয়ন্ত্রণ করছে বিগত সরকারের মদতপুষ্ট প্রতিষ্ঠানগুলো। ক্যাশ সার্ভার বিকেন্দ্রীকরণের পরামর্শ। শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। মুখ্য বিষয় সংস্কার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। মুষলধারে বৃষ্টিতে রাতভর নাকাল ঢাকাবাসী। বিকল যানবাহনের সারি, চালকরা ভাড়া হাঁকেন কয়েক গুণ। হাঁটু পানি ভেঙেই অনেকে পৌঁছেছেন গন্তব্যে। যখনই বৃষ্টি হয় তখনই এখানে পানির অবস্থা খুবই খারাপ অবস্থা। যেটা ১০০ টাকার ভাড়া সেটা আসলে ১৮০ টাকা হয়ে গেছে বা ১৫০ হয়ে গেছে, তো ভোগান্তি তো অবশ্যই। মাস্টার্স শেষ করেই অভিনব আয়োজনে ঢাবির জসিমউদ্দিন ও সূর্য সেন হল ছাড়লেন শিক্ষার্থীরা। চর্চাটি চালু থাকলে কাউকে থাকতে হবে না গণরুমে। আমাদের কথা ভেবে হলের সামগ্রিক অবস্থা সুন্দর করার উদ্দেশ্যে ওনারা হল থেকে চলে যাচ্ছে। যদিও ব্যাপারটা অনেকটা খারাপ লাগার, ২৩-২৪ সেশন তাদের জন্য থাকার একটা সুন্দর ব্যবস্থা হচ্ছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অর্থ পাচার এবং পাচারের সহায়তার অভিযোগ উঠেছে। অনৈতিক সুবিধা নিয়ে কমপক্ষে ২৪টি বড় ঘটনায় ৯২,০০০ কোটি টাকা পাচারে নীরব ভূমিকা পালন করেন তিনি। এসব অভিযোগের তদন্ত করতে যাচ্ছে দুদক। অর্থনীতিবিদরা মনে করেন এটা নিছক একটি ঘটনা নয়, তাই কমিশন গঠন করে পুরো প্রতিষ্ঠান সংস্কারের পরামর্শ দিয়েছেন তারা। রাজীব আহমেদের রিপোর্ট। BFIU মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। সংস্থাটির সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ৫ আগস্টের পর পদত্যাগ করেন তিনি। অভিযোগ আছে ঘুষ নিয়ে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের বিমান কেনায় সন্দেহজনক অনিয়মের অভিযোগ ধামাচাপা দেন। আমাদের দেশের ব্যাংক হচ্ছে সবথেকে ভালনারেবল সেক্টর এই মানি লন্ডারিং এর ক্ষেত্রে। আরেক গুরুতর অভিযোগ NBR কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজের প্রায় ৫,০০০ কোটি টাকার আর্থিক অনিয়মের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন না দিয়ে সাধারণ পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছেন। প্রাইসিংটা চেক করছে না, সেখানে মিস প্রাইসিং হয়ে যাচ্ছে, ওভার ইনভয়েসিং হয়ে যাচ্ছে, আন্ডার ইনভয়েসিং হয়ে যাচ্ছে। কিন্তু মাসুদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এস আলম গ্রুপের সাথে যোগসাজশের। এছাড়াও থার্মাক্স গ্রুপ, জিন্নাত এন্টারপ্রাইজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম ধামাচাপা দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসবের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আর গোয়েন্দার প্রতিবেদন এখন দুদকের হাতে। দাতুয়ায় উৎসর্গীভূত সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচারের সংশ্লিষ্টতা পাওয়ায় গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে। তথ্যানুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU, যার কাজ হচ্ছে অর্থ পাচার রোধ করা। অভিযোগ উঠেছে সংস্থাটির সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে, যিনি ২৪টি আর্থিক বড় কেলেঙ্কারির ঘটনায় ৯২,০০০ কোটি টাকা পাচারে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ অবস্থায় BFIUর সংস্কারের কথা বলছেন বিশেষজ্ঞরা। শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো সেটা করাটা খুব টাফ। যাদেরকে দায়িত্ব দিচ্ছেন সে কিন্তু এটা প্রপারলি দায়িত্বটুকু পালন করছে না। এয়ারপোর্ট থেকে শুরু করে NBR থেকে শুরু করে আপনার যে টেরিফ কমিশন যদি শুরু করে সবাই যদি আন্তরিক থাকে এবং ওই কমিশনটার কাছে যদি জবাবদিহিতে থাকে, কমিশনের জবাবদিহিতে যদি থাকে, তাহলে কিন্তু এটা একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। TIB নির্বাহী পরিচালক বলছেন শুধু মাসুদের বিচার নয়, প্রয়োজন পুরো সংস্থার সংস্কার। এজন্য কমিশন গঠনের পরামর্শ তার। BFIUর যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক কাঠামো আছে সেটাকে আবার পুনর্বিবেচনা করার দরকার আছে। যেমন এটা প্রধান কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা যদি জবাবদিহিনভাবে তার ভূমিকাটি পালন করতে পারেন, যেটা এক্ষেত্রে ঘটেছে, তার কাছে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, সেইটা নিশ্চিত করার জন্য কী করণীয় সেটা ভাবতে হবে। যেটা এই ধরনের প্রতিষ্ঠানে হতে পারে, বিভিন্ন দেশে চর্চা আছে, সেটা হচ্ছে যে এর একটা গভর্নিং বডি থাকা উচিত, যেটা সম্পূর্ণ নিরপেক্ষ স্বাধীনভাবে কাজ করবে। তাদের কাছে BFIU জবাবদিহি করবে প্রাতিষ্ঠানিকভাবে।
সন্দেহজনক আর নগদ লেনদেন প্রতিবেদন, মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়নে সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো বিএফআইইউর মূল কাজ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ইন্টারনেট বন্ধের নির্দেশদাতা বা পেছনের কুশীলবরা ক্ষমতায় নেই, আছেন কারাগারে। কিন্তু ইন্টারনেট এবং ব্যবহারকারীদের কন্টেন্টের উপর নিয়ন্ত্রণ আরোপের যে ছক তারা এঁকেছিলেন তা এখনও সক্রিয়। গুগল, ইউটিউব, ফেসবুকের স্থানীয় বেশিরভাগ ক্যাশ সার্ভার আগলে রেখেছে বিগত সরকারের মদত পুষ্ট প্রতিষ্ঠানগুলো। সারা দেশে ছড়িয়ে থাকা এসব সার্ভার কেন্দ্রীভূত করে রাখা হয়েছে। প্রযুক্তিবিদদের অভিযোগ, তাতে স্থানীয় কন্টেন্টের উপর এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে অতীতের প্রভাবশালীরা। অন্যদিকে মানসম্পন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা। গ্রাহকরা ইউটিউব, গুগল কিংবা ফেসবুকের কোনো কন্টেন্ট সার্চ করলে তা এসব প্রতিষ্ঠানের প্রধান সার্ভারে কানেক্টেড হয়। এরপর ওই ডাটা প্রতিষ্ঠানগুলোর লোকাল ক্যাশ সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে মজুদ থাকে। এতে কেউ একই কন্টেন্ট সার্চ করলে লোকাল সার্ভার থেকেই ওই তথ্য বা ভিডিও কন্টেন্ট খুব দ্রুত পেয়ে যান। আর সে কারণেই সারা বিশ্বে ক্যাশ সার্ভারগুলো আইএসপি অপারেটরের মাধ্যমে গ্রাহকের খুব কাছাকাছি স্থাপন করা হয়। কিন্তু 2022 সাল থেকে এসব সার্ভার কেন্দ্রীভূত করে আওয়ামী লীগ সরকার। সারা দেশে ছড়িয়ে থাকা সার্ভার হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, যার বেশিরভাগই বিগত সরকারের মদতপুষ্ট প্রতিষ্ঠান। সাইবার নিরাপত্তার অজুহাতে সার্ভারগুলো কেন্দ্রীভূত করা হলেও এর উদ্দেশ্য ছিল ইন্টারনেট নিয়ন্ত্রণ এবং স্পর্শকাতর কন্টেন্টের উপর নিয়ন্ত্রণ আরোপ। তৎকালীন বিটিআরসি চেয়ারম্যানের বক্তব্যেও তা স্পষ্ট হয়। আমার যে কোনো একটা আমার এইরকম সিকিউরিটি হ্যাজার্ড টাইমে যদি এরকম একটা ক্রান্তিকালে যদি আমার কোনো একটা জিনিস চট করে বন্ধ করতে হয়, আমি এই 2004 জনের কাছে আমি কতক্ষণে পুষবো। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে 2021 সালে এক নির্দেশনায় বৈশ্বিক ক্যাশ সার্ভারগুলো কেন্দ্রীভূত করে বিটিআরসি। বর্তমানে দেশে 17টি বৈশ্বিক প্রতিষ্ঠানের 4194টি সার্ভার আছে। এর মধ্যে সবচেয়ে বেশি আছে ফেসবুক আর গুগলের। প্রযুক্তিবিদদের অভিযোগ, সার্ভারগুলোর ওপরে এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে বিগত সরকারের প্রভাবশালী প্রযুক্তি ব্যবসায়ীরা। ডিসেন্ট্রালাইজ যেটা ছিল সেটা সেন্ট্রালাইজ করে ফেলেছে, সেন্ট্রালাইজ করে সেটা কন্ট্রোল করার চেষ্টা করেছে। আসলে সত্যিকার অর্থে আমি পৃথিবীর কোনো দেশে আমি দেখিনি যে এইভাবে ক্যাশ সার্ভিসকে কন্ট্রোল করে ইন্টারনেটে কন্ট্রোল করতে। ইন্টারনেটকে কন্ট্রোল করার জন্য এই কাজগুলো করা হয়েছে, যেটার সাফারার হয়েছে আমার আইএসপি অপারেটরগুলো এবং সাধারণ জনগণ। ইন্টারনেট এবং কন্টেন্টের উপর নিয়ন্ত্রণের অপকৌশলে সার্ভারগুলো কেন্দ্রীভূত করা হলেও এর বড় খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের। সংশ্লিষ্টদের অভিমত, গ্রাহক প্রান্ত থেকে সার্ভার সরিয়ে ফেলায় মানসম্পন্ন সেবা থেকে বঞ্চিত রাজধানীর বাইরের নেট গ্রাহকরা। একটা পার্সপেক্টিভ হচ্ছে আমার লেটেন্সিটা কমানো এবং আমার ব্যান্ডউইথ কস্টটা কমানো। এটা আমাদের অনেকগুলো মূল উদ্দেশ্যের মধ্যে একটা। আসলে ডিসেন্ট্রালাইজড হওয়াই ভালো এবং সেক্ষেত্রে যেটা বলেছি যে অপারেটররা তার নিজস্ব স্ট্র্যাটেজিক কারণেই ক্যাশ সার্ভারগুলো পার্টনারশিপগুলো করে থাকে তারা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়ান্টদের সাথে। সেক্ষেত্রে কস্টটা অনেকটা কমে আসে, যেটার বেনিফিট আলটিমেটলি কিন্তু কাস্টমাররা পায়। জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে সরকার বিরোধী প্রচারণা ঠেকাতে বন্ধ করা হয়েছিল এই ক্যাশ সার্ভারগুলো। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে শনিবার থেকে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। মূলত সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ। কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে তাদের অবহিতও করা হবে। বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, 2-3 দিনের মধ্যে পূর্ণাঙ্গ 6টি সংস্কার কমিশন গঠিত হবে। আইন শৃঙ্খলা ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে, নেওয়া হবে তাদের পরামর্শ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর 2 দফায় বৈঠক হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে, যেখানে আলোচনা হয় দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে রাষ্ট্র সংস্কার নিয়ে। তবে 2 দফার ওই আলোচনায় সবার নজর ছিল জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দাবি ছিল যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের। রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার সাথে বৈঠকের পর অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন সহ দেশের 6টি সেক্টরে সংস্কারের লক্ষ্যে 6 জনকে প্রধান করে কমিশন গঠন করে, যে কমিশন 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা। এরই মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার। আগামী শনিবার থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে 3য় দফার এই বৈঠকে মূলত আলোচনা হবে 6টি সংস্কার কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে। শনিবার থেকে আবার
নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আগামী 2-3 দিনের মধ্যে 6টি পূর্ণাঙ্গ সংস্কার কমিশন গঠন হবে। দেশের সার্বিক পরিস্থিতিও গুরুত্ব পাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায়। দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং পরে তাদের পরামর্শ নেওয়া হবে। কমিশনগুলোর ফরমেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। এখন যেটা হচ্ছে যে যারা কমিশনের মেম্বার হবেন, অনেকের ক্ষেত্রে সম্মতি লাগে, তাদের সাথে কনসালটেশন হচ্ছে, এই বিষয়গুলো এটা পলিটিক্যাল টক্সের উপরে ডিপেন্ড করছে না। তবে শনিবার থেকে শুরু হওয়া আলোচনা কয়দিন ব্যাপী বা কতগুলো রাজনৈতিক দল আলোচনায় ডাক পাবে তা পরবর্তীতে জানানো হবে বলে জানান প্রেস সচিব। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজনৈতিক দলগুলোর সাথে তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। টানা মুষলধারে বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী, সে খবর জানাতে সহকর্মী লামিয়া তিথি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে রাজারবাগ এলাকা থেকে। তিথি, কোন কোন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে একটু বিস্তারিত জানবো, আর বৃষ্টিতে সাধারণ মানুষের দুর্ভোগ আজকে কেমন দেখছেন? সোহার, গতকাল সন্ধ্যা থেকে কিন্তু লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। রাজধানী জুড়ে বলতে গেলে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির ফলে যেটা রাজধানীর চিরচেনা চিত্র, যে রাজধানীর সড়কে অলিতে গলিতে সব জায়গায় পানি। বর্তমানে কিন্তু আমি আছি এখন রাজারবাগ পুলিশ লাইন্সের এখানে আমি যদি দেখাই যে দেখুন একটি রিক্সাও কিন্তু যাচ্ছে, সেই রিক্সাটাও কিন্তু প্রায় অর্ধেক ডুবে গেছে। মানে বলতে গেলে কিন্তু এখানে হাঁটু পানি সমান হচ্ছে পানিতে মানুষজন যাতায়াত করছে। আর যদি বলি দুর্ভোগের কথা, দুর্ভোগ আসলে বলতে গেলে যে রাজধানীবাসীর সামান্য বৃষ্টিতেই হচ্ছে রাজধানীবাসীর দুর্ভোগটা বেড়ে যায়। কারণ ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ার ক্ষোভও অনেক রাজধানীবাসী আমাদের জানিয়েছেন। নগরবাসী সকালবেলায় অনেকে অফিসগামী যাত্রী যারা বের হয়েছেন তারা এই চরম দুর্ভোগে পড়েছেন শুধুমাত্র এই পানি জমার কারণে। তাদের বক্তব্য হচ্ছে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই যে জলাবদ্ধতা যে নিরসন হচ্ছে না, বা কোনো কর্তৃপক্ষ যে এর দায় নিয়ে কোনোভাবেই জলাবদ্ধতা নিরসনের কোনো ধরনের প্রচেষ্টা করছে না। আর এটা রাজধানীর নতুন নয়, একটা পুরাতন সমস্যা। তো এগুলো নিরসন করা নিয়ে অনেক কথা রয়েছে। তো সোহার, সর্বশেষ বলতে গেলে যে রাজধানীবাসীর দুর্ভোগ কিন্তু চরমে রয়েছে। আর আবহাওয়া অধিদপ্তরও বলেছে যে টানা 2 দিন বৃষ্টি থাকবে। সোহার, আমি ধন্যবাদ আপনাকে। এদিকে এক সন্ধ্যার বৃষ্টিতে রাতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। পথে পথে ছিল বিকল যানবাহনের সারি, হাঁটু পানি ভেঙে গন্তব্যে যেতে হয়েছে অনেককে। বৃষ্টিতে 3 চাকার বাহনের ভাড়াও হাঁকা হয়েছে কয়েক গুণ। ঢাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নতি চান নগরবাসী। রাত 3টায় রাজারবাগ ফ্লাইওভারের মুখে যখন কথা হচ্ছিল মোতালেব মিয়ার সঙ্গে, চোখে মুখে তখন রাজ্যের দুশ্চিন্তা তার। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে পানি জমেছে সড়কে, সেই সড়কের গর্তে পড়ে ভেঙে যায় সিএনজি অটোরিকশার কাঁচ, আর তাতে কেটে যায় চোখের নিচে অনেকখানি। কমলাপুর ওই গর্তর মাঝে পড়ে পানি নিচে তো গর্ত, এটা দেখা তো জানে সুমনা শাখা পড়ে পরে গ্যালাসটা গেছে গা ভেঙে, সুমনা ফরক গেছে গা, এরপর সুমার খাইছে আমার চোখে গেলা ছিটে দেখেন। বৃষ্টি তখন খুব একটা না থাকলেও রাজারবাগের পানি সরেনি। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক 1 কিলোমিটার দূরত্বে যেতে সময় লাগে অন্তত ঘণ্টাখানেক। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরিবার নিয়ে যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন তাদের দুর্ভোগটা আরও বেশি। মধ্যরাতেও পানির কারণে ফিরতে পারেননি নিজ গন্তব্যে। বুধবার সন্ধ্যার বৃষ্টিতে পানি জমে নগরীর পান্থপথ, নিউ মার্কেট, আজিমপুর, কাঁঠালবাগান, মগবাজার, শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকায়। খুবই খারাপ অবস্থা। আজকে যে সমস্যাটা হচ্ছে তা না, আসলে রেগুলারই এরকম, যখনই বৃষ্টি হয় তখনই এখানে পানির অবস্থা।
বৃষ্টি কমার পর অধিকাংশ এলাকা থেকে পানি সরে যায়, তবে নিউ মার্কেট, রাজারবাগ, কমলাপুরের মতো নিচু এলাকায় জমাট পানিতে দুর্ভোগে পড়েন নগরবাসী। এ সুযোগে কয়েক গুণ ভাড়া হাঁকিয়েছেন 3 চাকার চালকরা। অভিযোগ যাত্রীদের, মানে দেখা যায় যেটা 100 টাকার ভাড়া সেটা আসলে 180 টাকা হয়ে গেছে বা 150 হয়ে গেছে, তো ভোগান্তি তো অবশ্যই। কলাবাগানের ভিতরে যাবো, এখানে পানির অবস্থা খুবই খারাপ। এখন হয়তো বা রিক্সা যেতে হবে, রিক্সাতে ভাড়া ডাবল করে দিচ্ছে। বৃষ্টিতে জলজট থেকে মুক্তি পেতে নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নতি চান রাজধানীবাসী। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। গেল কয়েকদিন ধরেই থমথমে শিল্পাঞ্চলের পরিস্থিতি। সেখানকার অবস্থা জানবো সহকর্মী হোসাইন আলী বাবুর কাছ থেকে। তিনি গাজীপুর আছেন এই মুহূর্তে। বাবু, আপনার কাছে জানতে চাই আজকে পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি নিয়ে তো ঝামেলা হচ্ছে, এর মাঝখানে শ্রমিকদের তাদের কর্মক্ষেত্রে উপস্থিতি কেমন দেখছেন? নাবিলা, আসলে সকাল থেকে আসলে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় ঘুরে দেখেছি। আসলে সকাল থেকে যে শ্রমিকরা তাদের কর্মস্থলে তারা যাচ্ছেন, বৃষ্টি অপেক্ষা করে, গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি অপেক্ষা করে যাচ্ছেন। যদিও তাদের বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় আসলে ব্যাঘাত পেতে হচ্ছে, কারণ বৃষ্টিতে তারা সময় মতো আসলে তারা কাজে আসতে হবে, অনেক সময় পেরিয়ে তারা কর্মস্থলে আসছেন। তার পাশাপাশি হচ্ছে যে এখনো পর্যন্ত আসলে সকল শিল্প কারখানার স্বাভাবিকভাবেই চলছে। এছাড়া কিন্তু আসলে গতকালকে কয়েকটি শিল্প কারখানায় বকেয়া বেতনের দাবি এবং চাকরিজীবীদের আসলে যারা চাকরি নেই তাদের চাকরির দাবিতে তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছিল। আজকে কিন্তু সেরকম এখনো কোনো তথ্য পাইনি। গতকালকে কয়েকটি শিল্প কারখানা ভাঙচুর করার পরে আসলে সেসব এলাকায় আসলে শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আজ থেকে কিন্তু আসলে সেসব শিল্প কারখানা স্বাভাবিকভাবেই চলছে। এছাড়াও কিন্তু আসলে প্রত্যেকটি শিল্প কারখানার সামনে আসলে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ কিন্তু নানা বাহিনী তারা টহল দিচ্ছেন। এছাড়া কিন্তু আসলে যেসব এলাকায় আসলে গতকাল কিন্তু চন্দ্রাতে নাগরা নামে একটি শিল্প কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে প্রায় 3 থেকে 4 ঘন্টা রাস্তা অবরোধ করেছিল, সেখানে আসলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে প্রশাসন এইসব কারখানার সামনে আসলে নিরাপত্তা ব্যাপক জোরদার করেছেন। তার পাশাপাশি প্রত্যেকটি পয়েন্টে আসলে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি পয়েন্টে কিন্তু টহল দিচ্ছে। গাজীপুরে কিন্তু সকল শিল্প কারখানার উৎপাদন স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত কোনো আন্দোলন এবং কোনো ধরনের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধের কোনো খবর এখনো পাইনি। নাবিলা বাবু, ধন্যবাদ আপনাকে। প্রথম বর্ষে হলে থাকা যেন সোনার হরিণ, কোনোভাবে যদি মিলেও তাও গণরুমের হজবরল পরিবেশে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এক দারুণ ঘটনা দেখল ঢাকা বিশ্ববিদ্যালয়। পড়ালেখার পাঠ শেষ হলেও হল না ছাড়ার প্রবণতার বাইরে গিয়ে অনন্য এক নজির সৃষ্টি হলো কবি জসিমউদ্দিন এবং সূর্য সেন হলে। মাস্টার্স শেষ করে শিক্ষার্থীরা হল ছাড়লেন যথাসময়। তাদের দেয়া হলো বিদায়ী সংবর্ধনাও। নতুনদের কষ্ট, দুর্ভোগ আর গণরুমের বেদনা গেল ঘুঁচে। এই যে গোল হয়ে ঘন হয়ে থাকা বন্ধুর দল, এরা কোনো উৎসব করছে কি, নাকি উৎসবের সঙ্গে মাখা সম্মিলিত বিষাদ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের 16-17 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হল ছাড়ছেন যথাসময়ে। তাই এমন রঙের খেলাই বিদায় বেলা, অথচ এটাই হবার কথা ছিল। শিক্ষাবর্ষ শেষে একদল হল ছাড়বে আর নতুনরা প্রথম বর্ষ থেকেই হলের আসন বরাদ্দ পাবে। ইনিশিয়ালি যারা এখন বের হয়ে গেল, রিসেন্টলি ফেয়ারওয়েল হয়েছে বা সামনে যাদের ফেয়ারওয়েল হবে, তারা কিন্তু আসলে সত্যিকার অর্থে 5 বছর বা 4 বছর পুরোপুরি হলে সিট নিয়ে থাকতে পারেনি। তারা ইনিশিয়াল 2 বছর গণরুম করেছে। সো তাদের কাছে বলবো এটা হচ্ছে একটা স্যাক্রিফাইস, এবং এই স্যাক্রিফাইসটা না করলে আসলে এই প্র্যাকটিসটা কিন্তু শুরু হতো না। যদিও ব্যাপারটা অনেকটা খারাপ লাগার, কিন্তু তারা চলে যাচ্ছে এবং জুনিয়র যারা আসছে এখন 23-24 সেশন, তাদের জন্য থাকার একটা সুন্দর ব্যবস্থা হচ্ছে। আমাদের কথা ভেবে হলের সামগ্রিক অবস্থা সুন্দর করার উদ্দেশ্যে ওনারা হচ্ছে হল থেকে চলে যাচ্ছে। হল থেকে আমাদের সিনিয়রদেরকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল, তাদেরকে বিদায় অনুষ্ঠানের মতো একটা করা হয়েছিল। মাস্টার্স পাশ করার পরও হল না ছেড়ে অনেকে চাকরি পাওয়া অবধি রুম দখলে রাখতেন, থাকতেন ক্ষমতার দাপটেও। ফলাফল গণরুমে উদ্বাস্তু জীবনযাপন করতে হতো প্রথম থেকে তৃতীয় বর্ষের বেশিরভাগ শিক্ষার্থীর। সে জীবন ছিল মানবেতর। এবার জ্যেষ্ঠদের হল ছাড়ার পর নিয়মিত শিক্ষার্থীদের জন্য সুযোগ হলো। কবি জসিমউদ্দিন হলে যেন এখন আর গণরুমের কোনো ছায়া নেই। অনার্স শেষ করার পরেও আরও 4 বছর 5 বছর এরকমভাবে চাকরি না পাওয়া পর্যন্ত আবার চাকরি
পাওয়ার পরেও দেখা গেছে যে অনেকে কিন্তু ওই হলে ছিল। এখন আমি রানিং ফোর্থ ইয়ারে নতুন ফোর্থ ইয়ারে উঠে আমি সিট পাইছি। এখন যারা আসবে তারা যেন একটা পড়ার পরিবেশটা পায়। আর এখন কোনো গণরুম নেই। আসলে তৃতীয় বছরে উঠেও মানে যে একটা রুম পাবো, মানে একটা সিট পাবো, ওঠার একটা সম্ভাবনা ছিল না। তো আলহামদুলিল্লাহ এটা পেয়েছি আমরা। এই রুমে আমরা থাকতাম 25 থেকে 30 জন, মাঝে মাঝে 35 জন হয়ে যাইতো। আমরা শোয়ার জায়গা পাইতাম না, মসজিদে ঘুমাইতে হতো, অন্যান্য হলের গেস্ট রুমে ঘুমাইতে হতো। এখন এই রুমে 8 জন, এইটা আমাদের কল্পনার বাইরে। আমাদেরকে যদি অন্য কোনো বড় রুমে অ্যালটমেন্ট দিতে চায় তাহলে রুমটা অবশ্যই ফাঁকা করতে হবে, এবং ফাঁকা করার ক্ষেত্রে হয় কি আমাদের মাস্টার্স যারা কমপ্লিট করেছে সেই ভাইদেরকে হল থেকে চলে যেতে হবে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন হলে আসনের সুষম বন্টন কিংবা বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই একজন শিক্ষার্থীর জন্য সুষ্ঠু আবাসন ব্যবস্থা নিশ্চিত করা উচিত। এজন্য মাস্টার্স শেষে হল ছাড়ার এমন চর্চা প্রত্যেক হলেই শুরু হবে বলে প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে বাস চাপায় মারা গেছে এক অজ্ঞাত যুবক। প্রতিবাদে 3টি বাসে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। মহানগরের বাসন সড়ক এলাকায় হয় এ ঘটনা। পুলিশ জানায় বলাকা পরিবহনের একটি বাস বুধবার রাতে ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকায় পৌঁছালে এক যুবককে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়। তাদের বিক্ষুব্ধ জনতা বলাকা পরিবহনের 3টি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আমার গাড়ির পাশে ছিল আরেকটা গাড়ি, ওই গাড়ি দিয়ে আটকায় তারপর আমার গাড়িটারে এই ভাঙচুর করে গাড়িটা জ্বালা পোড়া করছে। আমি কি গাড়িটা আগুন অ্যাক্সিডেন্ট করছে আর এক গাড়িতে, আপনার এই গাড়িটা আগুন ধরাচ্ছেন? বলা গাড়িটা যায় গার্মেন্টসের মানুষ মেরে আলাইছে, মাইরা ওই বলাকা গাড়িটা সামনে ধইরা আগুন দিয়ে আমার ব্যারিকেড দিয়ে আটকাইয়া আমার গাড়িটারও আগুন দিছে। আধিপত্য বিস্তারের জেরে নড়াইলের খাসিয়াল গ্রামে হয়েছে হামলা ভাঙচুর। এলাকাবাসীর দাবি, ক্ষমতার দ্বন্দ্বে স্থানীয় একটি গোষ্ঠীর ওপর হামলা চালায় প্রভাবশালীরা। তারা অর্ধশতাধিক বাড়িঘরে চালায় লুটপাটও, এমনকি কয়েকটি বসতভিটায় করা হয় অগ্নিসংযোগ। হামলার 5 দিন পরও ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করতে পারেননি ভুক্তভোগীরা। পুরো শূন্য গ্রামে আতঙ্কে দিন কাটছে পরিবারের নারী ও শিশুদের। 28 সেপ্টেম্বর নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল গ্রামে ভাঙচুর ও লুটপাটের পর এভাবেই বাড়িঘরে আগুন দেয়া হয়। গ্রামটির অর্ধশতাধিক বাড়িঘরেই তাণ্ডবের ক্ষত। ধারালো অস্ত্রের আঘাতে ছিন্ন ভিন্ন টিনের চালা, বসতভিটায় হামলা ভাঙচুরের চিহ্ন। স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার নিয়ে এ গ্রামে শেখ ও মোল্লা গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। এর আগে বহুবার সংঘর্ষ হলেও এমন ধ্বংসযজ্ঞ হবে কল্পনাতেও ভাবেননি কেউ। ঘটনার দিন কিছু বুঝে ওঠার আগেই শেখ পরিবারের লোকজন হামলা চালায় মোল্লা বংশের উপর। গ্রাম দলাদলির কারণে ওরা এসে অত্যাচার করেছে, ভাঙচুর করেছে, আগুন ধরাই দিছে। শাহেরা এগুলো করাইছে, বাইরের লোক আইনে তারপরে ওরা এগুলো আগুন দিয়ে দিছে, বাড়ি ঘর দিয়ে ভাঙচুর করেছে। ঘটনার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে গ্রামটিতে। হামলা আর মামলার ভয়ে পুরুষশূন্য গোটা এলাকা। সপ্তাহখানেক হতে চললেও এখনো ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার করা যায়নি। এই চাল বাড়ি আড়ি বাতিল বাড়ো ভেঙে তুইছে, বাড়ি একদিনের মধ্যে ভাত খাই নাই। আমাকে বাড়ি লুট করেছে, কুপাইছে, সব বাবাকে পিটিয়ে নিয়ে যান। পুলিশ জানায় 4 থেকে 500 লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 400 থেকে 500 জন ওখানে আক্রমণ করে এবং অগ্নিসংযোগ করে, এবং প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। যেহেতু ফৌজদারি ঘটনা, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় অভিযুক্ত শেখ পরিবারের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত নয় বলেই দাবি তাদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পঞ্চগড়ে এক ব্যক্তিকে নিজ ঘরে দাফন করা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার মারা যান আব্দুল মালিক। সন্তানরা জানিয়েছেন বাবার ইচ্ছা অনুযায়ী তাকে নিজ ঘরেই দাফন করা হয়েছে। পঞ্চগড় সদরের কুচিয়ামোড় গ্রামের এই বাড়িতে দুদিন ধরেই কৌতূহলী মানুষের আনাগোনা। শোবার ঘরের ভেতরেই মৃত ব্যক্তিকে কবর দেওয়ার খবরে ভিড় জমাচ্ছেন তারা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার রাতে মারা যান 97 বছর বয়সী আব্দুল মালিক। পরে নিজ ঘরেই তাকে দাফন করেন সন্তানরা। এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। কেন ঘরের মধ্যে কবর দেয়া হলো, সেই প্রশ্নই ঘুরে ফিরে সবার মুখে। আমি শুনতে পাই যে মারা গেছে, তখন সকালে আমি আসলাম। আসার পরে মাটি দেওয়ার জন্য উদ্দেশ্য করে আসছি। আসার পরে দেখি যে এরা জানাজার হয়ে গেছে এবং মাটি
তাদের যেখানে বাসস্থান ওইখানেই তারা মাটি দিয়ে দিছে, আমি এটুকুই জানি আর কি। ফজর নামাজ পড়ে আসলাম বাজারে, তখন শুনলাম বলে উনি বলে মারা গেছে। তখন দেখতে আসলাম যে মারা গেছে। তখন দেখতে গোসল টোসল করায় উনি একটা বাড়ির ভিতরে কবর খুঁড়ছিল। সময় হলো 10:30, তখন আমরা সবাই জানাজা করে মাটি দিলাম আর কি। সন্তানরা বলছেন আব্দুল মালেকের ওসিয়ত অনুযায়ী তাকে নিজ ঘরে দাফন করা হয়েছে। বাড়ির উঠানে জানাজা শেষে করা হয় দাফন। আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল মালেক ফকির। উনি মাইজভান্ডারি ভক্ত। অসুস্থতার কারণে উনি মৃত্যু হয়েছে। তো উনি যাওয়ার সময় ওসিয়ত করে গেছে যে আমি যেখানে থাকি পাশে এখানে দিবে, অন্য কোনো জায়গাতে যাতে আমাকে না নেওয়া হয়। তো যাই হোক, ওনার কথা মোতাবেক ওসিয়ত যেভাবে করে গেছে ওইভাবে আমরা কাজ করছি। আব্দুল মালেক কবিরাজি চিকিৎসা দিতেন। আশেপাশের এলাকাতেও তার পরিচিতি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। কাজের ধীরগতিতে অচল জাজিরা টিএনটি মোড় থেকে পদ্মা সেতুর গোল চত্বর পর্যন্ত সড়কটি, যেখানে সেখানে খানাখন্দ। চরম ঝুঁকি নিয়েই চলাচল করছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহন। বৃষ্টি হলেই ভোগান্তি বাড়ে কয়েক গুণ। শুকনো মৌসুমে কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। দূরপাল্লার যাত্রায় মসৃণ পথের অভিজ্ঞতা নেই এই পথের যাত্রীদের। পদ্মা সেতু হওয়ার পর ঢাকা শরীয়তপুর রুটে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। চলাচল নির্বিঘ্ন করতে 2020 সালে শরীয়তপুর সদর থেকে নাওডোবা পর্যন্ত 27 কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করে সড়ক ও জনপথ অধিদপ্তর। 2024-এর মাঝামাঝি কাজ শেষের কথা থাকলেও কেবল 70% সম্পন্ন করতে পেরেছে কর্তৃপক্ষ। এখনও অনেক জায়গায় রয়ে গেছে খানাখন্দ। ঝুঁকি নিয়েই চলাচল করছে যাত্রী চালকরা। রাস্তার যে অবস্থা খুবই মারাত্মক অবস্থা। 1 নম্বরের পরে 2 নম্বর গিয়ারের পরে 3 নম্বর তো লাগানোই যায় না। আগে যেভাবে রোডের অবস্থা ছিল কাজ চলমান, এখনো খুব ধীরগতিতে কাজ চলতেছে। রাস্তার বেহাল দশার কারণে ঢাকা থেকে আগে অনেক পাইকার আসতো, এখনো আর আসে না। সড়ক ও জনপথ বিভাগের তথ্যে 3টি প্যাকেজে 1,500 কোটি টাকা ব্যয়ে শুরু হয় উন্নয়ন কাজ। 3টি ধাপের মধ্যে সবচেয়ে কম কাজ হয়েছে শেষ অংশে, অর্থাৎ জাজিরা টিএনটি মোড় থেকে পদ্মা সেতু গোল চত্বর পর্যন্ত, যা কাজের মাত্র 27%। এই ধীরগতির জন্য সংশ্লিষ্টদের দুষছেন স্থানীয়রা। ওই রাস্তা ভাঙার কারণবশত, দুর্ভোগের কারণবশত এখন আমাদের যাইতে হয় ডান সাইড দিয়া, যে রাস্তা দিয়ে যাওয়া নিষেধ। রাস্তার যেই চাপা, একসাথে 2টা গাড়ি যাওয়া যায় না, ওভারটেক করা যায় না। জাজিরা থেকে নিয়ে পদ্মা সেতুর গোড়া পর্যন্ত এটার বেহাল অবস্থা, নাজেহাল অবস্থা। কর্তৃপক্ষের দাবি, বর্ষায় ভারী বৃষ্টিতে কাজে ব্যাঘাত হয়েছে। শুকনো মৌসুমে কাজ শেষের আশ্বাস এই কর্মকর্তার। বর্ষার সময়ে কাজে কিছুটা বিঘ্ন হচ্ছে আমাদের, কিন্তু যত দ্রুত সম্ভব বর্ষাটা কমে গেলেই আমরা কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতেছি। 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে প্রকল্পটির সময়সীমা। এই সড়কে চলাচল করে জেলার অন্তত 13 লাখ মানুষ। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। শরতের প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে পূজার আমেজ। কুমিল্লায় শেষের দিকে মণ্ডপ প্রস্তুতের কাজ। কারিগররা ব্যস্ত প্রতিমার অঙ্গসজ্জায়। উৎসব শুরুর আগে দেবী দুর্গাকে সাজিয়ে তুলছেন রং তুলির আঁচড়ে। পূজা চলাকালীন নিরাপত্তার সার্বিক প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। শুরু হয়ে গেছে দেবীপক্ষ। কারিগরদের হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দুর্গার অনিন্দ্য রূপ। মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে পড়েছে পূজার আমেজ। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা। কুমিল্লা নগরীর কাত্যায়নী কালীবাড়ি, ঈশ্বর পাঠশালা, রাজরাজেশ্বরী কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে চলছে মণ্ডপের সাজসজ্জা। প্রতিমায় রঙের প্রলেপ আর আলংকারিক কাজ সারতে শিল্পীদের নেই দম ফেলার ফুরসত। অবশ্য কারিগরদের দুশ্চিন্তা ভিন্ন জায়গায়। সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় পাবেন না কাঙ্ক্ষিত লাভ। গন্ডগোলের কারণে আমার বাবা অনেক ভেঙে গেছিল। তারপরে দেশ স্বাভাবিক হয়েছে যখন, যে না পূজাপাল সবাই করবে, এখন প্রতিমার চাহিদা অনেক বাড়ছে। বাঁশ, সুতলি সমস্ত কিছুর দাম অনেক বৃদ্ধি, আমাদের খানা খরচা অনেক বৃদ্ধি। আমরা এবার খুব লসের দিকে আছি। ন্যায্য মূল্যই দেয়, কিন্তু মালিক যদি না বাঁচে তাতে আমাদেরকে কেমনে বাঁচাই রাখবো।
দুর্গতি নাশিনীর আগমনের অপেক্ষায় ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস রাজনীতিকদের, তবে শঙ্কায় পূজা উদযাপন কমিটি। আমরা হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ দেখতে চাই না। মাইনরিটি শব্দটা উচ্চারণ করে আপনি কি বুঝতেছেন আপনাকে মানসিকভাবে দুর্বল করা হচ্ছে? যদি কোনো পুজো মণ্ডপে বা কোথাও যদি কোনো প্রতিমা ভাঙানো হয়, তাহলে বা কোনো মন্দিরে যদি কোনো অঘটন ঘটে এবং ধরা যদি দেখা যায় যে বলা হয় কি যে স্বাভাবিকভাবে সে পাগল, তা আমরা আশা করবো যে এই কথাটাকে আমরা দূরে সরিয়ে দিয়ে তাকে যদি আমরা অন্তত দুই একটা যদি আমরা বিচারের মুখোমুখি করতে পারি, তাহলে পরে আর ভবিষ্যতে হয়তো এরকম কাজ করবে না। নিরাপত্তা রক্ষায় সমাজের সবাইকে তৎপর থাকার আহ্বান জেলা প্রশাসকের। সকলে মিলে যেন আমরা এই দুর্গাপূজায় যারা আমাদের হিন্দু যারা আছেন, আমাদের নাগরিক রয়েছেন, তাদের পাশে থাকবো এবং সবাই মিলে পূজা উদযাপন করব। এবছর কুমিল্লা জেলার 796টি মণ্ডপে হবে দুর্গাপূজা, নগরীতেই 67টি, আর সদর উপজেলায় রয়েছে 26টি পূজা মণ্ডপ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ক্রিকেটার সাকিব আল হাসান তার ব্যবসা প্রতিষ্ঠান এবং স্ত্রীর ব্যাংক হিসেবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বুধবার এ চিঠি দেওয়া হয়। 5 কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাকিব ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানের নামে থাকা যাবতীয় হিসাবের তথ্য পাঠাতে বলা হয়েছে। এছাড়া আলোচিত শেয়ার ব্যবসায়ী আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতবর, হিরুর ভাই মোহাম্মদ বাশার, বোন কণিকা আফরোজ ও ব্যবসায়ী নাজমুল বাশার খানের ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের তথ্য চাওয়া হয়েছে। 2023 সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।